প্রফেসর অমলবাবুকে একদিন দীপঙ্কর জিজ্ঞেস করেছিল, এই জীবনের মানে কি স্যার? অমলবাবু উত্তরে বলেছিলেন, জীবন দিয়েই তোমাকে এই প্রশ্নের উত্তর খুঁজতে হবে দীপঙ্কর। এই প্রশ্নের সমাধান তুমি তোমার ছাপানো বইতে পাবে না, প্রফেসরদের লেকচারের মধ্যেও পাবে না। জীবন দিয়ে সমাধান না খুঁজলে সে সমাধান সত্যও হবে না, স্থায়ীও হবে না। তা সত্যি, তখনও দীপঙ্করের জীবন দিয়ে দেখার অনেক বাকি ছিল। না হলে হঠাৎ এই অপ্রত্যাশিত ঘটনা কেন ঘটল তার জীবনে? হঠাৎই কিরণই বা এলো কেন তার বাড়িতে? হঠাৎই বা পুলিশ তাকে কেনই বা গ্রেপ্তার করল? এই সমস্ত কিছুর সমাধান কি দীপঙ্করের কাছে আছে? আসুন শুনে নিই আজকের পর্ব। নমস্কার, শুরু করছি আজকের পর্ব, দ্বিতীয় খণ্ড, কড়ি দিয়ে কিনলাম। বালিগঞ্জ স্টেশন রোডের বাড়িতে আস্তে আস্তে ভোর হলো, আস্তে আস্তে সকালও হলো। ঘর দোয়ার তছনছ করে ফেলে গেছে পুলিশেরা। এক একটা দৈত্যর মতন চেহারা তাদের। কাশি কিছুই জানত না। সন্ধেবেলা সবে ব্ল্যাক আউট শুরু হয়েছে পাড়ায়। সেই তখনই দাদাবাবুর বন্ধু এসে দাদাবাবুর সঙ্গে দেখা করতে চেয়েছিল। চেনা চেহারা। আরেকদিনও রাত্রে এসেছিল। টক টক করছে গায়ের রং, সাহেবি পোশাক পরা। তা কিছুই সন্দেহ হয়নি। উপরের ঘরে নিয়ে গিয়ে বসিয়েছিল বাবুকে। আর ঠিক তারপরেই যে এত কাণ্ড হবে তা কে জানত। সমস্ত পাড়াই হইচই পড়ে গেছে। পুলিশেরা চলে যেতেই একে একে পাড়ার লোকজন এসে হাজির হলো। কেউ বললে, হ্যাঁ রে, ও কে? কাশি বললে, আগে তা আমি কি করে জানবো? দাদাবাবুর বন্ধু বলে আমি বাড়িতে ঢুকতে দিয়েছিলুম। তা তোর বাবুকেও ধরে নিয়ে গেল কেন? তোর বাবুও কি ওদের দলে নাকি? ঘরের মেঝেতে তখনও রক্তের দাগ লেগে রয়েছে। দাদাবাবুর বন্ধুর মাথা ফেটে রক্ত গড়িয়ে পড়েছিল মেঝের ওপর। বাক্স, বিছানা, আয়না, আলমারি কিছুই আর আস্ত রাখেনি তারা। সমস্ত ওলটপালট করে ভেঙে চুরে একসা করে দিয়েছে। কাশির কান্না পেতে লাগলো। মা থাকলে এমন করে হয়তো নষ্ট করতে পারতো না সব কিছু। মার পুজোর বাসনকোসনও বাদ দেয়নি। কালীঘাটের পটখানার দিকে যেয়ে মা চান করে উঠে রোজ নমস্কার করত, ধূপধুনো দিত। সেই পটখানায় ভেঙে চুরমার করে দিয়েছে পাষণ্ডগুলো। একটা ঝাঁটা নিয়ে সেই সমস্ত পরিষ্কার করতে হলো। পরিষ্কার করা কি আর চারটিখানি কথা? কয়লাগুলো পর্যন্ত উপর করে ছড়িয়ে রেখে গেছে উঠোনের মাঝখানে। রান্নাঘরের ভেতরেও বুট পরে ঢুকেছিল। হাঁড়ি কুড়ি সব ভেঙে ছত্রখান করে দিয়েছে। আবার নতুন করে হাঁড়ি কিনতে হবে বাজার থেকে, আবার থালা বাসন কিনতে হবে, আবার সবই কিনতে হবে বলতে গেলে। কাশি? এতক্ষণে যেন কাশির মনে পড়ল, এই মানুষটা যেন পৃথিবী থেকে মুছেই গিয়েছিল। তার কথা কারোরই মনে ছিল না। সেই সন্তোষ কাকা মারা যাবার পর থেকেই যেন ক্ষীরতার অস্তিত্ব শেষ হয়ে গিয়েছিল সংসার থেকে। অথচ প্রতিদিন সংসারের অনেকখানি কাজ ক্ষীরতাই চালিয়ে নিয়ে যাচ্ছে। কাশি ঝাঁটাটা হাতে নিয়ে দৌড়ে এলো। ক্ষীরতা বললে, ওরা সবাই চলে গিয়েছে? কাশি বললে, অনেকক্ষণ চলে গিয়েছে দিদিমণি। দাদাবাবুর বন্ধুকে মেরে একেবারে অজ্ঞান করে দিয়েছিল পুলিশ। আরেকজনের কথাও জিজ্ঞেস করতে ইচ্ছে হলো, কিন্তু লজ্জায় জিজ্ঞেস করতে পারলেন না মুখ ফুটে। যার উপর নির্ভর করে এই বাড়িতে থাকা সেই মানুষটার কথা বারবার জিজ্ঞেস করতে ইচ্ছে হলো তার। রান্নাঘরের ভেতরে ঢুকে সমস্ত অবস্থাটা দেখে ক্ষীরোদারও চোখে জল এসে গেল। বললে, এখন তাহলে কি হবে কাশি? তা কাশি কি আর জানে কি হবে? তবু মুখে অভয় দিলে, বললে, কি আর হবে, তুমি কিছু ভেবো না দিদিমণি। যদি আর না আসেন? কাশি বললে, খাওয়া দাওয়ার কথা বলছো? আমার কাছে টাকা আছে। ক্ষীরোদা যেন টাকার কথাই ভাবছিল। আশ্চর্য!
কাশি বললে, না, চাল ডাল কিনবার কথা ভাবছো তো? সে আমি এক্ষুনি কিনে আনছি বাজার থেকে। আমার মাইনের টাকা নেই ভেবেছ? সত্যি, কাশি ভেবেছে রান্না খাওয়ার জন্য ক্ষীরোদা ব্যস্ত হয়ে পড়েছে। কাশি বললে, কলে জল এসেছে, এই বেলা তুমি চান টান যা করবার করে নাও, আমি বাজার থেকে সমস্ত কিনে আনছি। ক্ষীরোদা রাগ হলো, রেগে গিয়ে বললে, তোমার যদি খেতে স্বাদ হয় তুমি খাও, আমার খিদে নেই। কাশি সে কথায় কান দিলে না, তাড়াতাড়ি ঘর দুয়ার পরিষ্কার করে ঝুড়ি নিয়ে একেবারে তৈরি। বললে, আমি বাজারে চললুম দিদিমণি, দরজায় হুড়কোটা লাগিয়ে দাও। ক্ষীরোদা তখনও চুপ করে বসে রইল। কাশি আবার কাছে এলো, বললে, উঠে গিয়ে দরজাটা বন্ধ করে দাও, আমি বাজারে যাচ্ছি। ক্ষীরোদার চোখ দুটো বড় করুণ হয়ে উঠল এইবার। বললে, তুমি কেন যাচ্ছ কাশি? কে খাবে? আমি খাবো। আমি আমি তোমার মতো উপোস করে থাকতে পারবো না। আমি নিজে খাবো। তুমি সদর দরজাটা আগে বন্ধ করে দাও তো। ক্ষীরোদার ইচ্ছে ছিল না, তবু অনেক পীড়াপিড়িতে ক্ষীরোদা উঠল। কাশি বাইরে বেরিয়ে গিয়ে বললে, বেশ ভালো করে দরজাটা এঁটে দাও, কেউ ঠেললেও দরজা খুলবে না। আমি এসে উনুনে আগুন দেব, আমার বেশি দেরি হবে না আসতে। তারপর বাইরে থেকে দরজাটা ভালো করে ঠেলে দেখলে কাশি ঠিক ঠিক বন্ধ হয়েছে কিনা। ক্ষীরোদা আবার এসে বসলো বারান্দায়, আবার হারিয়ে গেল নিজের মনের তলায়। সারা রাত কারোর ঘুম হয়নি, কাশিও ঘুমোয়নি। বাড়িতে অমন কাণ্ড হলে কেউ ঘুমোতে পারে নাকি? কোথাকার কোন রসুলপুর থেকে একদিন এই সংসারে এসে পড়েছিল ক্ষীরোদা। সেদিন কলকাতা দেখবার, কলকাতায় থাকবার একটু আগ্রহ হয়তো ছিল। তারপর সেই একদিন মাসিমার সঙ্গে কাশিতে গিয়েছিল রেলে চড়ে। আর কোথাও যায়নি, আর কিছু দেখবার শোনবার ইচ্ছেও হয়নি ক্ষীরোদার কোনোদিন। এই সংসারে সে কেউ না, কিন্তু এই সংসারই তাকে কেমন করে যেন জড়িয়ে ধরল, আর তার পালাবার উপায় রইল না। এখন এখান থেকে তাকে তাড়িয়ে দিলেও সে আর যেতে পারে না, আর কোথাও যাবার জায়গাও তার নেই। হঠাৎই দরজায় কড়া নড়ে উঠল। এর মধ্যেই কাশি ফিরে এলো নাকি? ক্ষীরোদা দাঁড়িয়ে উঠল, তাড়াতাড়ি সদর দরজার সামনে গিয়ে বললে, কে? কাশি? কেউই সাড়া দিলে না বাইরে থেকে। ক্ষীরোদা বললে, কাশি ফিরে এলে? তবুও কোনো সাড়া নেই। ক্ষীরোদার কেমন যেন ভয় করতে লাগলো। কে এলো হঠাৎ এমন সময়? কাশি? কাশি, দরজা ঠেলছ? নাম বলো তোমার, কে তুমি? এবার যেন আরো ভয় পেয়ে গেল ক্ষীরোদার। দরজা খুলে যদি অচেনা লোক দেখে, যদি আবার পুলিশের লোক আসে। বাড়িতে পুরুষ মানুষ নেই একটাও যে কথা বলতে পারবে। কি যে করবে কিছুই বুঝতে পারলে না ক্ষীরোদার। ওদিকে তখনও কড়া নড়ছে। ক্ষীরোদা আবার বললে, কে? কাশি তুমি? মনে হলো যেন কাশিই বললে। হ্যাঁ দিদিমণি, দরজা খোলো। দরজাটা খুলতেই কিন্তু ক্ষীরোদা অবাক হয়ে দুপা পিছিয়ে এসেছে। কে? একে তো কোনোদিন দেখেনি কখনো। এতদিন এই বাড়িতে এসেছে, এই চেহারা তো কখনো নজরে পড়েনি। ভয়ে তখন গলাটা শুকিয়ে এসেছে, তবু একটু সাহস নিয়ে জিজ্ঞেস করলে, আপনি কে? তুমি কে? ক্ষীরোদার প্রশ্ন শুনে আরও অবাক হয়ে গেল। দুজনেই দুজনের দিকে খানিক্ষণ অবাক হয়ে চেয়ে রইল। যে জীবন নিয়ে দীপঙ্কর একদিন নিঃসঙ্গ যাত্রা করেছিল, সেদিন অত বছর অতিক্রম করেও সেই জীবনের বুঝি তীর্থ সঙ্গমে গিয়ে পৌঁছাবার সময় তখনও হয়নি। আশুতোষ কলেজে সেই প্রফেসর বাবু, অমলবাবু, তিনি বলেছিলেন, জীবন দিয়েই তোমার এই প্রশ্নের উত্তর খুঁজতে হবে। এই প্রশ্নের সমাধান তুমি তোমার ছাপানো বইতে পাবে না।
প্রফেসরদের লেকচারের মধ্যেও পাবে না। জীবন দিয়ে সমাধান না খুঁজলে সেই সমাধান সত্যও হবে না, স্থায়ীও হবে না। হয়তো তখনও জীবন দিয়ে দেখার অনেক বাকি ছিল তার। হয়তো এমনি করেই বাধা অতিক্রম করে মহাজীবনের দিকে এগিয়ে চলে মানুষ। এগিয়ে চলতে গিয়ে কেউ ফুতুর হয়ে যায়, কেউ বা উত্তরণ করে। এ জীবনে যত জীবন দেখেছে তত মৃত্যুও সে দেখেছে, যত আলো দেখেছে তত অন্ধকারও দেখেছে। সেই সক্রেটিস, কনফুসিয়াস, সেই বাইবেলের আগের যুগ থেকে শুরু করে যত মানুষ, যত মহামানুষ জন্মেছে, সকলের সব জীবন যেন বিংশ শতাব্দীর কলকাতায় এসে এই দীপঙ্করের মধ্যেই জীবন পেয়েছে। তার অনুভূতির মধ্যে বাসা বেঁধেছে ইতিহাসের মানুষের সমস্ত অনুসন্ধান বৃত্তি। মাঝে মাঝে এই ভাবনাটা আসতো তার মনে, আবার মাঝে মাঝে মিলিয়ে যেত। হঠাৎই 2-3 দিন যেন বিভোর করে রাখত তাকে, আবার সে সাধারণ হয়ে যেত, অতি সাধারণ। আবার সে রেলের স্টাফ হয়ে যেত। আবার পারিপার্শ্বিকের আবহাওয়া তাকে ঘুড়ির মতো সংসারের পঙ্কিলতার মধ্যে নামিয়ে আনত। প্রাণমথবাবুর কাছে গেলে প্রাণমথবাবুর কথা ভাবলে, কিরণের কাছে এলে কিরণের কথা ভাবলে যেন আবার এসব তুচ্ছতার উপরে উঠে যেত কয়েকদিনের জন্য। আজও মনে আছে সেই দিন পুলিশের গাড়িতে কিরণের সেই ব্যবহারের কথা। মাথা দিয়ে ঝরঝর করে রক্ত পড়ছে। 2জন সার্জেন্ট 2 দিক থেকে তাকে রিভলভারের নলের সামনে নির্জীব করে ধরে আছে। কিন্তু নির্জীব থাকবারই কি ছেলে কিরণ? কই, দীপঙ্কর তো সেদিন কিরণের মতো বেপরোয়া হতে পারেনি। চোখের সামনে নিজের মার পুজোর জিনিসের অপমান তো নীরবেই সহ্য করেছে মুখ বুজে। আর কিরণের নিজের মার অপমানের কথা কিরণ কোনো দিন ভাবেনি। তার নিজের মা কেমন করে সংসার চালায়, তার নিজের মা আজও বেঁচে আছে কি না, সেই কথা সে একবারও জিজ্ঞেস করেনি। তবে কেন সেদিন অমন হুঙ্কার করে উঠেছিল নিজের জীবনকে বিপন্ন করে? কিরণ বলতো, কষ্ট সহ্য করার অভ্যেস করা ভালো ভাই। শেষকালে যখন পুলিশেরা কষ্ট দেবে তখন আর কোনো কষ্ট হবে না। ছোটবেলায় কিরণ ইচ্ছে করে গায়ে বিছুটি লাগাতো, ইচ্ছে করে তেতো ওষুধ খেত, না খেয়ে দিনের পর দিন থাকতো। সে তো কেবল এর জন্যই, এর জন্যই তো এতদিন ধরে নিজেকে সে তৈরি করে রেখেছিল। এইবার বুঝি তার সেই কষ্ট সহ্য করারই পরীক্ষার পালা। এতদিন পর যেন তাকে পরীক্ষা দিতে যেতে হচ্ছে। আর আশ্চর্য এই, কিরণের দিকে চেয়ে দেখেছিল দীপঙ্কর, আর নিজেরও যেন আনন্দ হচ্ছিল তার। এক অদ্ভুত আনন্দ হচ্ছিল, যেন কিরণ নয়, যেন দীপঙ্করের নিজের মাথা দিয়ে ঝরঝর করে রক্ত পড়ছে, যেন মিলিটারি পুলিশ দীপঙ্করের ওপরেই অত্যাচার করছে, যেন দীপঙ্করই নিজে জার্মানি থেকে পালিয়ে ইন্ডিয়ায় এসেছে। মারো, আরও তোমরা মারো আমাকে, তাতেও যদি সকলের সব অপরাধের প্রায়শ্চিত্ত হয়। ছিটে ফোটা অঘোরদাদু, নয়রঞ্জিনী দাসী, নির্মল পালিত, মিস্টার ঘোষাল, বিড়লা, গোয়েঙ্কা, মহেন্দ্র, সকলের সব অপরাধের প্রায়শ্চিত্ত করবে কিরণ। সকলের সমস্ত পাপ সব নিজে আত্মসাৎ করে তোমাদের পবিত্র করবে সে। তোমাদের যত আঘাত সমস্তটুকু কিরণের ওপর ঝরে পড়ুক, তাতে দীপঙ্করও পরিত্রাণ পাবে, দীপঙ্করও পরিশুদ্ধ হবে। গাড়িটা গড়াতে গড়াতে গিয়ে উঠল আবার সেই লোহার গেটটার ভেতর। বহুদিন আগে একদিন এইখানেই এসেছিল দীপঙ্কর, তখন একলা। সেদিন রায়বাহাদুর নলিনী মজুমদারের সামনে যে নাটক অভিনীত হয়েছিল তারই পুনরাবৃত্তি হলো আবার। একদল কিরণকে নিয়ে কোথায় যেন চলে গেল, আর দীপঙ্কর দাঁড়িয়েই রইল। অন্ধকার কলকাতা, বাইরে নিশুতি ব্ল্যাক আউট, কিন্তু এখানে এই কর্মব্যস্ত ঘরের ভেতর যেন তখনও সতর্ক সন্ধানী দৃষ্টি তীক্ষ্ণ হয়ে, চঞ্চল হয়ে, উন্মাদ হয়ে আছে। কোনো দিকে কোনো লক্ষ্য নেই।
শুধু খোঁজ কোথায় কে লুকিয়ে লুকিয়ে মানুষের মঙ্গল চিন্তা করছে। খোঁজ নাও কোথায় কোন সৎ লোক মানুষের সেবায় আত্মনিয়োগ করছে। সন্ধান করো কে কোথায় আছে এমন মানুষ যে নিজের সংসার দেখেনি, নিজের স্বার্থের কথা ভাবেনি, যে অনাহার করেছে দিনের পর দিন আর তিলে তিলে নিজেকে ক্ষয় করে দেশের স্বাধীনতার স্বপ্ন দেখেছে, কিংবা যে জীবনে একদিনের জন্য মিথ্যে কথা বলেনি, মিথ্যে আচরণ করেনি, মিথ্যে আড়ম্বরে নিজেকে ভূষিত করেনি। খুঁজে বেড়াও, খুঁজে বেড়াও সেই সব সক্রেটিসদের, সেই সব যীশু খ্রিস্টদের, সেই সব দীপঙ্করদের আর সেই সব কিরণদের। তাদের হাতে বিষ তুলে দাও, তাদের ক্রসে বেঁধে মারো, তাদের ধরে আনো লালবাজার পুলিশ হেডকোয়ার্টার্সে। লোহার একটা দরজা সশব্দে খুলে গেল আর সঙ্গে সঙ্গে একজন লোক সামনে এসে, পুলিশের ইউনিফর্ম পরা চেহারা, বাঙালি মানুষ। এ কি স্যার আপনি? দীপঙ্কর চেয়ে দেখলে, চেনা গেল না ঠিক। লোকটা আবার বললে, চিনতে পারছেন না? কে আপনি? লোকটা বললে, সেই মিস মাইকেলের মার্ডার কেসে আপনি স্টেটমেন্ট দিয়েছিলেন ফ্রি স্কুল স্ট্রিটে। দীপঙ্কর বললে, তা হবে, আমার ঠিক মনে পড়ছে না। কিন্তু আপনি আবার ডিফেন্স অফ ইন্ডিয়া অ্যাক্টে জড়িয়ে পড়লেন কেন? কিরণ চ্যাটার্জি কে আপনার? আমার বন্ধু। কিন্তু আপনি তো গভর্নমেন্টের গেজেটেড অফিসার, আপনি এইসব অ্যান্টি ব্রিটিশ কাজের মধ্যে কেন যেতে গেলেন? কিরণ চ্যাটার্জির এগেনস্টে তো সিভিয়ার চার্জ, তার তো ফাঁসি হবে মশাই। আপনি আবার এইসবের মধ্যে কেন যেতে গেলেন? মহা মুশকিলে ফেললেন দেখছি। আপনি এর মধ্যে আছেন তা তো আমি জানতাম না। কিরণের কি ফাঁসি হবেই? লোকটা বললে, এই ডিপার্টমেন্টে একলা আমি শুধু বাঙালি মশাই, আর সবাই ইংরেজ। তাই আপনাকে আমি বলছি, এই কিরণ চ্যাটার্জির ফাঁসি না দিয়ে ছাড়বে না। অনেক পুরনো দাগি রায়বাহাদুরের আমলের পুরনো ফাইল পাওয়া গেছে। কোর্টে মামলা হবে? লোকটা বললে, কোর্টে মামলা হবে না, এসব কেস কোর্টে যায়ও না। এ তো মিলিটারির ব্যাপার, ইনভেস্টিগেশনে কমপ্লিট হয়ে আছে। এ ফাঁসি না হয়ে যায় না, কিন্তু আমি আপনার কথাটা ভাবছি। দীপঙ্কর বললে, আমার কথা থাক, কিরণ চ্যাটার্জির কি ফাঁসি হবেই? ভদ্রলোক বললে, নির্ঘাত। অনেক দিন ধরে খোঁজ চলছিল। লন্ডন থেকে স্পেশাল কেবল এসেছে, চার্চিলে থাকতে কোনো আশা নেই। তারপর একটু থেমে চারিদিকে চেয়ে নিয়ে নিচু গলা করে বললে, আপনাকে দেখেই আমি এলুম ঘরে। ভাবলাম আপনি এইসবের মধ্যে কখনো থাকতেই পারেন না। তা কিরণ চ্যাটার্জির সঙ্গে আপনার কিসের রিলেশন? ও তো এককালে টেরারিস্ট ছিল। দীপঙ্কর বললে, আপনি নিজেও বাঙালি, কিরণের জন্য যদি কিছু করতে পারেন তা করুন না। ফাঁসিটা যে কোনো রকমে বন্ধ করুন না। সে কি বলছেন স্যার? তাহলে যে আমার চাকরিটাই চলে যাবে। আগে তো দেখেইছেন থানার ইনচার্জ ছিলুম, এখন প্রমোশন নিয়ে এই ব্রাঞ্চে এসেছি, 150 টাকা বেশি পাচ্ছি। এ ব্যাপারে কারোর কোনো হাত নেই, গভর্নরেরও হাতের বাইরে। কিন্তু উকিল ব্যারিস্টার যদি কিছু লাগে আমি লাগাতে পারি। আপনি জানেন না বোধহয়, কিরণের কেউ নেই, এক বিধবা মা ছাড়া আর কেউ নেই ওর সংসারে। আর তাছাড়া ও তো সকলের ভালোর জন্যই এই কাজ করেছিল। ভদ্রলোক এইবার বললে, এসব কথা থাক স্যার, এটা লালবাজার, এখানে দেওয়ালেরও কান আছে, আমি এখন চলি। ভদ্রলোক চলেই যাচ্ছিল, আবার ফিরল, বললে, একটা কথা স্যার, সেই মিস মাইকেলের মার্ডার কেসটার কথা মনে আছে তো আপনার? শেষ পর্যন্ত একটা ক্লু পাওয়া গিয়েছিল, সেটা জানেন তো? ওটা আমারই কেস কি না?
দীপঙ্কর কোনো কথাই বললে না। ভদ্রলোক আবার বলতে লাগলো, সেদিন মিছিমিছিই আপনাকে ডাউট করেছিলাম, সেটাও মিস্টার ঘোষালের কথায়। মিস্টার ঘোষালের কথায়? হ্যাঁ, কিন্তু আশ্চর্য, এতদিন পর তার একটা ক্লু পাওয়া গেছে। সেই মিস মাইকেলের মার্ডারের পেছনেও মিস্টার ঘোষালেরই হাত আছে। আমি ইনভেস্টিগেশন অফিসারের কাছে শুনেছি। কথাটা বলেই ভদ্রলোক চলে যাচ্ছিল। ভেবেছিল হয়তো দীপঙ্কর কিছু বলবে, কিন্তু দীপঙ্কর তখনও নির্বাক হয়ে আছে। ভদ্রলোক যাবার সময় বললে, এখন অ্যান্টি করাপশনের কেসের সঙ্গে চার্জটা এসে পড়বে। এই বলে ভদ্রলোক আর দাঁড়ালো না। দীপঙ্কর ডাকলে, আরেকটা কথা শুনুন। কি বলছেন? আপনার কোনো ভাবনা নেই মশাই, আপনার জন্য আমি চেষ্টা করব। ইনভেস্টিগেশন কমপ্লিট না হওয়া পর্যন্ত এখানে আপনাকে ডিটেন করে রাখা হবে। আমার কথা নয়, কিরণ চ্যাটার্জির কথা জিজ্ঞেস করছি। আমাদের রেখে দিয়ে ওর জন্য বরং আপনি একটু চেষ্টা করুন। অসম্ভব, বড় সিরিয়াস চার্জ ওর বিরুদ্ধে। ওর ফাঁসি কেউই আটকাতে পারবে না। এই বলেই ভদ্রলোক আবার দরজা খুলে বাইরে গেল। বাইরে লোহার দরজার চাবির ঝনঝন শব্দ হলো। বোঝা গেল এ ঘর থেকে বাইরে যাবার পথ তার বন্ধ। বাজারে জিনিসপত্রের চড়া দাম। কাশিকে নতুন করে হাঁড়ি, কলসি, বাসন সব আবার কিনতে হলো। সকালবেলাটাতেই যা বাজার বসে, বিকেলের বাজার উঠে গেছে। বিকেল থেকেই দোকানপাট সব বন্ধ হয়ে যায়। তখন মিলিটারি লরি ঘুরে বেড়ায় রাস্তায়, হাতে ব্রেন গান উঁচিয়ে দৌড়ে থাকে রাস্তার দিকে। যে কেউ সামনে আসবে তাকে গুলি করে মারবে বেপরোয়া। ছেলে বুড়ো কিচ্ছু বাদ নেই। নতুন গাড়ি উঠেছে একরকম, সামনে লম্বা ছিপের মতন একটা লোহার শিক দাঁড় করানো। কোথাও কোনো গোলমালের খবর পাওয়া মাত্রই ওয়্যারলেসে খবর পাঠাবে হেডকোয়ার্টার্সে। এতটুকু অসতর্ক হলেই ইন্ডিয়া বেদখল হয়ে যাবে। জাপানিরা যদি এখানে আসে তো যেন উপোস করে মরে। চাষিদের কাছে ধান, চাল যা কিছু উদ্বৃত্ত আছে সব কেড়ে নাও। মিলিটারি আর সরকারি অফিসারদের খাবার জোগাবার জন্য এজেন্ট রাখা হয়েছে। সেই এজেন্টরাই আবার সরকারের তরফে মাল কিনবে, কিনে গুদাম বোঝাই করবে। দরকার হলে সেই মাল চালান যাবে ইরান, ইরাক, সিরিয়া, প্যালেস্টাইন, এমনকি সোভিয়েত রাশিয়াতেও দরকার হলে চাল গম পাঠাতে হতে পারে। ইন্ডিয়া সকলকে খাওয়াবে। সকলকে খাইয়ে ইন্ডিয়া যদি কিছু পড়ে থাকে তখন খাবে ইন্ডিয়ানরা। শো ওয়ালেস, ইস্পাহানি অ্যান্ড কো, মির্জা আলী আকবর, এইচ.এন. দত্ত অ্যান্ড সন্স, স্টিল ব্রাদার্স, এমনই সব কত এজেন্ট। তারা বাজার থেকে 6 টাকা 4 আনা দরে চাল কিনে মিলিটারিকে বেচে 11 টাকা দরে। ফজলুল হক সাহেব তখন পুরো দমে রাজত্ব করে চলেছে। ব্ল্যাকআউটের তলায় তখন আরেক ব্ল্যাকআউট চলছে। বাজারে গিয়ে লোকে চোখে সর্ষে ফুল দেখছে। কেউ বলে, এই কি মশাই, 15 দিন আগে চাল নিয়ে গেছি 6 টাকা দরে, আর আজ 8 টাকা হয়ে গেল। দোকানদার হাসে, বলে, আজ তো 8 টাকাই পাচ্ছেন, কাল হয়তো টাকা দিলেও আর পাবেন না। সে কি মশাই, চাল না পেলে খাবো কি? আপনার খাবার জন্য তো গভর্নমেন্টের ভারী মাথা ব্যথা মশাই। আমরা থাকলেই বা কি আর মরে গেলেই বা কি? কেন মশাই, আমরা কি আর ট্যাক্স দিই না? গভর্নমেন্ট কি অমনি খাওয়াচ্ছে? দোকানদারের আর কোনো কথা জোগায় না। খদ্দেরেরা বলে, এ শালা গভর্নমেন্টের 12টা বেজে এসেছে। কিন্তু লোকে যাই বলুক, যার টাকা আছে তার কোনো ভাবনা নেই। চালের দর 12 টাকাই হোক আর 4 × 48 টাকাই হোক, তাতে তাদের কি? যত গণ্ডগোল আপনার আমার বেলায়। এই আমরা যারা গরিব লোক, যারা হিসেব করে মাস মাইনা চালাই, ইস্পাহানি সাহেবের কিসের ভাবনা? ফজলুল হক সাহেবেরই বা কিসের ভাবনা?
এইচএন দত্ত কোম্পানির বা কিসের ভাবনা? তারা গাড়ি চালাচ্ছে, সিনেমা দেখছে, রেস খেলছে। চাল কিনতে না পাওয়া যায়, কেক খাবে। কাশি কথাগুলো শুনছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে। হঠাৎই মনে পড়ল বাড়ির কথা। মনে পড়তেই বললে, আমাকে তাড়াতাড়ি দিয়ে দিন, আমার কাজ আছে। দাঁড়া না বাবা, তোরই কেবল কাজ আছে, আর আমাদের বুঝি কাজ নেই? কাশি একটু নরম হলো, বললে, আমাদের বাড়িতে কেউ নেই কি না, ওই দিদিমণিকে একলা রেখে এসেছি। এই এখন চাল ডাল নিয়ে যাব, তবে রান্না চড়বে। কোন বাড়ি তোমাদের? কোথায় থাকো? আগে স্টেশন রোডে। এতক্ষণে সবাই চাইলে কাশির দিকে। আরে তোমাদের বাড়িতেই বুঝি কালকে মিলিটারি পুলিশ এসেছিল? শুনলাম নাকি 2 জনকে ধরে নিয়ে গেছে, বোমা টোমা সব পেয়েছে। কাশি বললে, আমার বাবুকেও ধরে নিয়ে গেছে, বাড়িতে এখন কেউ নেই। একলা মেয়ে মানুষকে রেখে আমি চলে এসেছি বাজার করতে। সব জিনিসপত্র ভেঙে তছনছ করে দিয়েছে তারা। আরও অনেক কিছু খবর শুনতে চেয়েছিল তারা, না পেয়ে যেন একটু হতাশ হলো। অথচ বাজারে অনেক রকম গুজব রটে গেছে। জাপানিরা কলকাতায় আসছে, এই এসে পড়ল বলেই। তা আসুক মশাই, জাপানি আসুক আর জার্মানি আসুক, আমাদের যাহা বাহান্ন তাহা তিপান্ন। আমরা যে আধারে সেই আধারেই। শুনেছেন বিহারের কংগ্রেস মিনিস্টার যোগুলাল চৌধুরী কি করেছে? সারন জেলায় একটা পুলিশের থানা পুড়িয়ে দিয়ে থানার দারোগাকে থলের ভেতর পুড়ে গণ্ডকের জলে ভাসিয়ে দিয়েছে। আরে মশাই, যেই সব কাণ্ড হচ্ছে তা শুনলে গায়ে রক্ত হিম হয়ে আসে। চম্পারণ ডিস্ট্রিক্টে কি হয়েছিল জানেন? সবাই ট্যাক্স দেওয়া বন্ধ করে দিয়েছিল। দোকানদার হাতে কাজ করছে আর মুখে কথা বলছে। কিন্তু এত টাকা কোত্থেকে আসছে মশাই? কে দিচ্ছে বলুন তো? একজন বললে, বিড়লারা দিচ্ছে। কেন? বিড়লার কি স্বার্থ মশাই? হঠাৎ মারোয়ারিরা এত সাধু হয়ে গেল কেন বলুন তো? আছে মশাই, আছে, মতলব আছে। কিন্তু তখন কাশির খুব দেরি হয়ে যাচ্ছিল। তাড়াতাড়ি মালপত্র নিয়ে 2 হাতে ঝুলিয়ে নিলে। বেশি দূর নয়, লাইনটা পেরিয়েই একটু হাঁটলেই বাড়িটা। ভদ্রলোকেরাও তখনও আলোচনা করতে লাগলো। আজকাল এরকম সারাক্ষণই আলোচনা হয় পথে ঘাটে। 2-3 জন লোক জড়ো হলেই আলোচনা শুরু হয়ে যায়। প্রথমে জিনিসপত্রের দাম নিয়ে শুরু হয়, আর তারপর ওঠে যুদ্ধের কথা, আর তারপর ওঠে কংগ্রেসের কথা, তারপর ওঠে সুভাষ বোসের কথা। সুভাষ বোস নাকি রেডিওতে লেকচার দিয়েছে। কেউ বিশ্বাস করে, কেউ বা করে না, তবে বিশ্বাস করতে সকলের বেশি ভালো লাগে। এই মিনিস্ট্রি আর সহ্য হয় না মশাই। এরা 2 হাতে টাকা লুটছে, আর আমাদের বেলায় দেখাচ্ছে মিলিটারি। আবার কেউ বলে, কিন্তু এত চাল কোথায় গেল মশাই? সব মিলিটারির পেটেই যাচ্ছে। আপনি ছাই জানেন, খবরের কাগজ পড়ে আপনি ওই কথা বলছেন। দেখে আসুন গিয়ে বোটানিক্যাল গার্ডেনে, বিরাট বিরাট সব গোডাউন করে চাল জমাচ্ছে, লক্ষ লক্ষ মন চাল। কেন? আর কেন? জাপানিদের ভয়ে। জাপানিরা এসে পাছে ধান চাল পেয়ে যায়, তাই সব জড়ো করে গুদামে রাখছে। সে তারা এসে পড়বে আর অমনি সব চাল গঙ্গায় ফেলে দেবে হুড় হুড় করে। বাড়ির কাছে আসতেই কাশি অবাক হয়ে গেল। ব্যাপার কি? বাড়ির সদর দরজা হাঁ হয়ে রয়েছে কেন? হনন করে ঘরে ঢুকতেই কাশি চেয়ে দেখলে অজানা এক ভদ্রলোক চুপ করে বসে আছে বাইরের ঘরে। কে আপনি? কাকে চাই? দীপঙ্কর বাবু আছেন? কাশির অমনি রাগ হয়ে গেল, বললে, আপনি বাড়ি ঢুকলেন কেন না বলে কয়ে? কে আপনাকে দরজা খুলে দিলে? আগে আমি এসেছিলাম দীপঙ্কর বাবুর সঙ্গে দেখা করতে। তা দেখা করতে এসেছেন তো বাড়িতে কেন? আপিসে যেতে পারেন না?
বাড়িতে তো দেখা করেন না আমার বাবু। কাশি হাতে জিনিসপত্রগুলো মেঝের ওপর রাখলে। বড় ভারী লাগছিল। বললে, আপনি এখন যান, বাবু বাড়িতে নেই। কিন্তু বাড়িতে তার সঙ্গে নিরিবিলিতে একটা কথা বলবার ছিল। কাশি বললে, আচ্ছা মুশকিল তো, বলছি তো বাবু বাড়িতে নেই। বাড়িতে নেই তো কোথায় গেছেন? আমি তো অফিস থেকেই আসছি, আজকে তো অফিসে যাননি তিনি। কাশি জিজ্ঞেস করলে, আপনি কি বাবুর অফিসে চাকরি করেন? হ্যাঁ, আমার নাম লক্ষণ সরকার। আমার নাম বললেই তোমার বাবু চিনবেন। তুমি গিয়ে বলো আমি একটা বিশেষ কাজে এসেছি। কাশি বললে, আমি বলছি তো বাবু বাড়িতে নেই। কোথায় গেছেন? কাশি একবার ভাবলে। সব কথা বাইরের লোককে বলা নিরাপদ কিনা তাও ভাবলে। তারপর বললে, তা সব কথা গিয়ে আপনাকে বলতে হবে? লক্ষণ সরকার বললে, তাহলে তিনি বাড়ি এলে বলো আমি এসেছিলুম, আমার নাম লক্ষণ সরকার। আমার চাকরিটা তোমার বাবুই করে দিয়েছিলেন। এখন মুশকিল হয়েছে, বড় বাবুরা আমার ক্ষতি করবার চেষ্টা করছে। কেজি দাসবাবু বলে এক ভদ্রলোক, আমার বড় বাবু, তিনি পেছনে লেগেছেন। আর সেই সব কথা বলতেই আমি এসেছিলাম আর কি। এতক্ষণে কাশির বিশ্বাস হলো। বললে, তাহলে আপনাকে খুলেই বলি, বাবুকে পুলিশে ধরে নিয়ে গেছে। সে কি? কেন? কি করেছিলেন বাবু? কাশি বললে, তা জানি না, ওই শেষ রাত্রির দিকেই বাবু চলে গেছেন। একটা টাকা পয়সাও হাতে নেই, হাঁড়ি কুড়ি সব ভেঙে দিয়েছে। তাই এখন এইসব কিনে আনছি। আমি বাড়িতে বলে গিয়েছিলাম কেউ ঠেললেও যেন দরজা না খোলে। লক্ষণ সরকার বললে, আমি তো এসব জানতাম না। আমি ঠিকানাটা নিয়ে বাড়ি খুঁজে এসে দরজায় কড়া নেড়েছি। অনেকক্ষণ কড়া নাড়ার পর তবে দরজা খুলেছে। তা বাবুকে পুলিশে ধরলো কেন? কাশি বললে, তা আমি কি করে জানবো? তোমার বাবু তো খুব ভালো লোক, তাকে কেন পুলিশে ধরতে গেল? কাশি বললে, ওই একজন স্বদেশী লোক আমাদের বাড়িতে লুকিয়েছিল, তাকে ধরেছে, তাই বাবুকেও সঙ্গে নিয়ে গেছে। বাড়িতে এখন আমি আর দিদিমণি ছাড়া আর কেউ নেই। দিদিমণি? লক্ষণ সরকার অবাক হয়ে গেল। বলে, দীপঙ্করের তো ভাই বোন কেউই ছিল না, ও তো মায়ের একমাত্র ছেলে ছিল। এ কোন দিদিমণি তোমার? কাশি বললে, ও আপনি চিনবেন না, বাবুর নিজের কেউ নয়, দেশের একজন আত্মীয়, আমাদের এখানেই থাকে। লক্ষণ সরকার বললে, আসলে আমি তো বুঝতে পারিনি, ওকে কিছু মনে করতে বারণ করো। আমি এসে দরজা ঠেলতে উনি খুলে দিলেন। উনি আমাকে জিজ্ঞেস করলেন আমি কে, তাই আমিও জিজ্ঞেস করেছিলাম উনি কে। তারপর হঠাৎ ঘর থেকে বেরিয়ে গেলেন, আর আমি সেই থেকে চুপ করে বসে আছি। কাকে ডাকবো কিছুই বুঝতে পারছিলাম না। এমন সময় তুমি এলে। কাশি বললে, আপনি এখন উঠুন বাবু, আমি এই বাজার করে আনলুম, এখন রান্না বান্না হবে, তবে আমরা খাওয়া দাওয়া করব। কাল রাত থেকে আমরা না খেয়েই আছি। লক্ষণ সরকার অপরাধীর মতো উঠল। বললে, আচ্ছা তাহলে আমি এখন উঠি। হ্যাঁ, আপনি এখন যান। আরও যেন অনেক কথা বলবার ছিল লক্ষণ সরকারের, কিন্তু আস্তে আস্তে বেরিয়ে এলো ঘরের বাইরে। বাইরে আসতেই কাশি সশব্দের দরজায় খিল লাগিয়ে দিল। লক্ষণ সরকার ট্রামে উঠেও ভাবতে লাগলো, দীপঙ্করকে কেন পুলিশে ধরল? কি কারণ থাকতে পারে? ঘোষাল সাহেবের মতো দীপঙ্করও কি ঘুষ নিয়েছিল? অফিসে ঢুকে যাকেই সামনে পেলে তাকেই বললে, শুনেছেন পুলিনবাবু, আমাদের সেন সাহেবকে পুলিশে ধরেছে। পুলিনবাবু টিফিন রুমের দিকে যাচ্ছিল। বললে, বলেন কি, কে বললে? লক্ষণ সরকার বললে, এই তো এক্ষুনি শুনে এলাম।
তার কথাটা রটতে রটতে সারা আপিসে ছড়িয়ে গেল। পুলিনবাবুর কাছ থেকে হরিশবাবু, হরিশবাবুর কাছ থেকে গোবিন্দবাবু, গোবিন্দবাবুর কাছ থেকে সুধীরবাবু, এক সেকশন থেকে আরেক সেকশানে, এক অফিস থেকে আরেক অফিসে, ট্রাফিক অফিস থেকে ইঞ্জিনিয়ারিংয়ে, ইঞ্জিনিয়ারিং অফিস থেকে অডিট অফিসে। কোনো অফিস আর বাদ গেল না। কন্ট্রোলার অফ স্টোর্স, টেলিগ্রাফ, সর্বত্রই এক আলোচনা। মিস্টার ঘোষাল অ্যারেস্ট হবার পর যেমন হয়েছিল ঠিক তেমনি। কেউ বললে 3,000 টাকার ঘুষ নিতে গিয়ে হাতে নাতে ধরা পড়েছে। গোবিন্দবাবু বললে, 3,000 টাকা কে বললে? আমি তো শুনলাম 7,000 টাকা। 7,000-এর শেষে 10,000-এ গিয়ে পৌঁছলো। লক্ষণ সরকার নিজের সেকশনে চুপ করে বসেছিল। কবে একদিন কালীঘাটের পাড়ায় বখাটে ছেলের দলে মিশে নিজেও বখাটে হয়ে গিয়েছিল। আজ সেই পুরনো ক্লাস ফ্রেন্ড দীপঙ্করের দয়াতেই তার চাকরি হয়েছে। কেজি দাসবাবু বারবার তাকে আপিসের সকলের সামনে অপদার্থ প্রমাণ করতে চাইছে। এই সময় দীপঙ্করও যদি তার পুরনো অপমানের কথা মনে রেখে তার চাকরি খতম করে দেয়, তখন আর তার কোনো গতিই থাকবে না। আর সেই কথা বলতেই লক্ষণ সরকার গিয়েছিল দীপঙ্করের বাড়িতে। হঠাৎই কেজি দাসবাবু তাকে ডাকলে, বললে, লক্ষণবাবু, একবার এদিকে আসুন তো। লক্ষণ সরকার কাছে গিয়ে দাঁড়ালো, বললে, আমাকে ডাকছিলেন? কেজি দাসবাবু বললে, আপনি তো সেন সাহেবের লোক। হ্যাঁ। আপনি শুনেছেন বোধহয় যে সেন সাহেবকে অ্যান্টি কারাপশন ডিপার্টমেন্ট থেকে ধরে নিয়ে গেছে। মিস্টার ঘোষালের যে গতি হয়েছে, সেন সাহেবেরও সেই গতিই হবে। যদি বিশ্বাস না হয়, ট্রানজিট সেকশনের পুলিনবাবুর কাছে গিয়ে জিজ্ঞাসা করে আসুন। লক্ষণ সরকার কোনো কথাই বললে না। কেজি দাসবাবু আবার বলতে লাগলো, তা বিশ্বাস হচ্ছে না বুঝি? তা বিশ্বাস হবে কেন? আপনি শুদ্ধ সবাই সেন সাহেবের নাম করতেই অজ্ঞান। নাকি অমন অনেস্ট সাহেব হয় না? এখন কোথায় রইল অনেস্টি? লক্ষণ সরকার বললে, তা আমাকে এইসব কথা বলছেন কেন? তা আপনাদের বলবো না তো কাকে বলবো? আপনারাই তো সেন সাহেবকে মাথায় চড়িয়ে রেখেছেন। বলতেন না, বড় ট্রুফুল লোক, রেলের অফিসে অমন সদলোক কখনো আসেনি, দৈত্যকুলে প্রহ্লাদ। তা এখন হলো তো? বিশ্বাস না হয় পুলিনবাবুকে গিয়ে জিজ্ঞাসা করে আসুন। তিনি নিজের চোখে দেখে এসেছেন। পুলিশে ধরে থানায় নিয়ে যাচ্ছে। মার্চেন্টদের কাছ থেকে 10,000 টাকা নগদ ঘুষ নিচ্ছিল। কালিদাসবাবু বললে, সত্যি? 10,000 টাকা? আরে এতদিন রেলে কাজ করছি আর রেলের অফিসারদের চিনব না? এই আপনি যেখানে বসেছেন ওখানেই তো বসতো সেন সাহেব। আমি নিজে হাতে ধরে কাজ শিখিয়েছি, ড্রাফট লিখতে শিখিয়েছি। এক বর্ণ ইংরেজি জানতো না, তাও লিখতে শিখিয়েছি। আমি চিনব না সেন সাহেবকে? জান না, পুলিনবাবুর আপিসে আসবার সময় নিজের চোখে দেখে এসেছে। তার মুখ থেকে গিয়ে শুনে আসুন না, সত্যি বলছি কি মিথ্যে বলছি। লক্ষণ সরকার হতবাক হয়ে দাঁড়িয়ে রইল। ছোটবেলায় সেও বদমাইশি করেছে, অতিষ্ঠ করে তুলেছে পাড়ার লোকেদের। কিন্তু রেলের অফিসের এই জিনিসের নমুনার সাক্ষাৎ এই তার প্রথম। লক্ষণ সরকার যে লক্ষণ সরকার, সেও নির্বাক হয়ে রইল। একটা কথাও তার মুখ দিয়ে বেরোলো না। বিংশ শতাব্দীর মাঝপথে এসে হঠাৎ যুগটা যেন বড় জটিল হয়ে উঠল। এই বিশ্বাসের যুগও বটে, আবার অবিশ্বাসেরও যুগ। গড়ারও যুগ, আবার ভাঙারও যুগ। ঘর, সংসার, পরিবার, রাষ্ট্র সব ভেঙে চুরে একাকার হবার জোগাড়। আবার ঘর, সংসার, পরিবার, রাষ্ট্র যেন নতুন আকার নেবার জন্য অস্থির। নতুন করে যেন সব নবরূপ নেবে, তাই ভাঙার জন্য এত উন্মুখ। পরিবারের শান্তি নিশ্চিহ্ন হয়েছে, মানুষের সম্পর্কে গ্রন্থি বেঁধেছে। অর্থনীতির মানদণ্ডে মনুষ্যত্বের বিচার হচ্ছে। যে স্ত্রী, সে তার স্ত্রী নয়,
যে স্বামী সে আর স্বামী নয়, যে মনিব তার মনিবত্ব ঘুচে গেছে, যে মানুষ সে পশুত্ব বরণ করেছে। বড় জটিল যুগের আবর্তে এরা জড়িয়ে গেল। এই দীপঙ্কর, এই লক্ষ্মীদি, এই মিস্টার ঘোষাল, এই সনাতনবাবু, এই নয়নরঞ্জিনী দাসী, এই ছিটেফোঁটা, এই সুধাংশু, এই দাতারবাবু, আর সকলের শেষে এই সতী। সেই দিন রাত্রে সতীর ঘুম হয়নি। সমস্ত রাত সেই হাসপাতাল থেকে আসার পরে এই বাড়িতে এসে সমস্ত কিছু দেখে কেমন যেন হতচকিত হয়ে গেছে। তার সব মনে পড়েছে, সেই পুরনো অতীত থেকে আজকের বর্তমান পর্যন্ত সমস্ত কিছু। বাইরে থেকে হাসির টুকরো আর সিগারেটের ধোঁয়ার গন্ধ ভেসে এসেছে, আর একে একে সমস্ত অতীতটা চোখের সামনে স্পষ্ট হয়ে উঠেছে। কি চমৎকার ঘর! দামি জানালা দরজা, দামি ফার্নিচার, দামি পর্দা, সমস্ত কিছুই দামি। লক্ষ্মীদি বলেছিল, তুই একটু ঘুমো এখন, ভোরবেলা দীপু এলে তখন ডাকবো তোকে। তারপর লক্ষ্মীদি চলে যাবার পর ঘুমোতে চেষ্টা করেছিল সতী, কিন্তু কোথা থেকে যেন কিসব এসে ঘুম পণ্ড করে দিয়েছিল। রাত বোধ হয় তখন 3টে। তখনই অনেক গাড়ির শব্দ হলো বাইরে। মিস্টার হংসরাজ এলো, মিস্টার মাধো এলো, মিস্টার লালচাঁদ এলো, মিস্টার সিংহ এলো। লক্ষ্মীদিও বোধ হয় কোথাও বেরিয়েছিল তাদের সঙ্গে, সেও ফিরে এলো। কয়েক ঘন্টার জন্য বাড়িটা একটু শান্ত হয়েছিল, একটু নিস্তব্ধ হয়েছিল। আবার হাসি, কথা, গল্পের আওয়াজ কানে এলো। আবার মালপত্র সরানোর শব্দ এলো। শব্দের তরঙ্গের আঘাতে সতীর মনের শান্তি যেন ছিন্ন ভিন্ন হয়ে গেল এক মুহূর্তে। রাত 4টের সময় সতীর দরজার কড়া নড়ে উঠল। সতী, সতী! সতী তাড়াতাড়ি উঠে দরজাটা খুলে দিয়েছে। সামনে দাঁড়িয়েছিল লক্ষ্মীদি। লক্ষ্মীদি যেন সারা রাত ঘুমোয়নি সতীর মতো সেই দিন। লক্ষ্মীদির চোখের কাজল তখন যেন আরও কালো হয়ে উঠেছে। লক্ষ্মীদির ঠোঁটের রং যেন আরও গাঢ় হয়ে উঠেছে। রাত্রে ঘুম হয়েছিল তোর? না। বুঝতেই পেরেছি, নতুন জায়গায় তো ঘুম হবেই না। এখন 4টে বেজেছে, আমরা তৈরি হয়েছি। সতী বললে, দীপু এসেছে? লক্ষ্মীদি বললে, না, এখনো আসেনি, এবার বোধহয় এসে পড়বে। তা তুই কিছু ভাবিস নে, আমার তো সবই রইল এখানে। এই দেখ না, তুই দেখে যা। সেই রাত্রে লক্ষ্মীদি সতীকে বাইরে নিয়ে গিয়ে সব দেখালে। কোথায় রান্নাঘর, কোথায় বাথরুম, কোথায় স্টোর। চাল ডাল সব কিছুই রয়েছে। এখন কয়েকদিন আর তোকে কিছুই কিনতে হবে না। আর তোর কাছে টাকা আছে তো? সতী বললে, না। তাহলে এই টাকা কটা রাখ তোর কাছে, এই নে। এই বলি পার্স খুলে কয়েকটা নোট দিলে সতীর হাতে। বললে, বাবার টাকা তো কলকাতার ব্যাংকে রয়েছে, সে পরে হিসেব করে নেবক্ষণ। আর আমি তো আসছি মাসখানেক পর। তুমি আবার আসবে? আসবো না? কি বলছিস তুই? কলকাতা ছাড়লে আমার চলে? কলকাতাতেও তো আমার নিজের বিজনেস রয়েছে। আর তাছাড়াও বাবার সাকসেশন সার্টিফিকেটটা নিতে হবে না কোর্ট থেকে? সব টাকা তো আমাদের দুজনেরই রে। দাঁড়া, আমি আসছি। লক্ষ্মীদি বড় ব্যস্ত, বাড়িতে অনেক গেস্ট জড়ো হয়েছে। তারপর 5টা বাজলো ঘড়িতে। বাইরের আকাশ পাতলা হয়ে এলো। লক্ষ্মীদির গাড়ি তৈরি, সকলের গাড়ি তৈরি। যাবার আগে লক্ষ্মীদি আবার এলো। সতী বললে, দীপু তো এলো না? লক্ষ্মীদি বললে, আসবে আসবে, তার জন্য তুই অত ভাবছিস কেন? আর রঘু তো রইলই, আমার বহুদিনের পুরনো চাকর। দীপু বোধহয় ঘুমিয়ে পড়েছে। কিন্তু আমার তো আর ওয়েট করা চলবে না রে ভাই। দীপু এলে বলিস আমি চলে গেছি। একটা সাকসেশন সার্টিফিকেট যেন জোগাড় করবার ব্যবস্থা করে। আমাকে চিঠি লিখলেই আমি কাগজপত্র সই করে পাঠিয়ে দেব।
তারপর একটু থেমে বললে, যা, তোকে আর বাইরে আসতে হবে না, ও রঘুই দরজা বন্ধ করে দেবে ক্ষণ। সকলে সদল বলে চলে যাবার শব্দটাও কানে এলো। তারপর অনেকগুলো গাড়ি একসঙ্গে স্টার্ট দিলে ঘরের ভেতর থেকে সতীর কানে সমস্ত কিছু এলো। এবার হয়তো দৌড়তে দৌড়তে দীপু আসবে, হয়তো দীপু ঘুমিয়ে পড়েছে, তাকে তো জাগিয়ে দেবার কেউ নেই, হয়তো এসেই দেরি করবার জন্য ক্ষমা চাইবে। জানালার বাইরে আরও সকাল হলো। 6টা বাজলো, 6:30 বাজলো। বাইরে যেন কোথায় সদরের দরজা খোলার শব্দ হলো একটা, তারপর জুতোর আওয়াজ, আর তারপর সতীর ঘরের দরজায় কড়া নড়ে উঠল। ওই দীপু এসেছে। সতী ভেতর থেকে বললে, কে? তারপর বিছানা ছেড়ে উঠে তাড়াতাড়ি দরজাটা খুলে দিলে। দীপু নয়, রঘু। রঘু বললে, চা করে দেব দিদিমণি? সবে ভোর হয়েছে। সতীর মনে হলো যেন তার জীবনেরও নতুন করে ভোর হলো। এমন করে লক্ষ্মীদের বাড়িতে এসে তাকে আবার এইভাবে জীবন শুরু করতে হবে, তা সে কোনো দিনও কল্পনা করতে পারেনি। সতী বললে, দীপঙ্কর বাবুকে তুমি চেনো? হ্যাঁ, তিনি 2-1বার এসেছেন এই বাড়িতে। তার বাড়িটা চেনো? রঘু বললে, না। সতী বললে, সেই বাবুর আসবার কথা আছে এখানে, যদি আসেন আমার ঘরে নিয়ে এসো তাকে। আজও দীপঙ্করের মনে আছে সতীর সেই কথাগুলো। আর শুধু সতীর কথাই বা কেন, দীপঙ্করের জীবনের সঙ্গে যতগুলো জীবন জড়িয়ে গিয়েছিল সকলের সব কথাই তার মনে আছে। এই সনাতনবাবু, মিস্টার ঘোষাল, ছিটেফোঁটা, ক্ষীরোদা, নির্মল পালিত, ওই প্রাণমথ বাবু, সকলের জীবনের জটিল জালে দীপঙ্কর যেন জড়িয়ে গিয়েছিল। ওরা যেন এক একজন ব্যক্তি নয়, ওরা যেন সমস্ত কলকাতা। ওরাই যেন কলকাতার চলমান যুগ। ওদের বাদ দিলে যেন কলকাতার ভূগোলও বাদ দিয়ে দিতে হয়, কলকাতার ইতিহাসকেও বাদ দিয়ে দিতে হয়। ওদের মধ্যে যেন কলকাতার প্রাণ ধর্মের মানচিত্র স্পষ্ট রূপ পেয়েছিল। বড্ড নিঃসঙ্গ নিরিবিলি বাড়িটা। একদিন এই বাড়িটাকেই পাড়ার লোকে বাইরে থেকে কত উচ্ছল দেখেছে, আবার এই বাড়িটাই হঠাৎ নিঝুম হয়ে গেল রাতারাতি। আগে কোথা থেকে কত গাড়ি আসতো, বাড়ির সামনে সার দিয়ে দাঁড়িয়ে থাকতো, ভেতরের নরম আলোর নিচে যৌবনের উন্মত্ত ফোয়ারা ছুটত। টাকার অকৃপণ ঔদার্য পুঞ্জীভূত হয়ে উঠত। সব যেন আবার হঠাৎই স্থিমিত হয়ে এলো। প্রথম দিকে একটু অসুবিধে হয়েছিল সতীর। প্রথম ট্রেনের শব্দ, ইঞ্জিনের হুইসেল খান খান করে ভেঙে চুরমার করে দিত সতীকে। তারপর আস্তে আস্তে সব সহ্য হয়ে এলো। শব্দও সহ্য হয়ে এলো, নিঃসঙ্গতাও সহ্য হয়ে এলো। একদিন শুরু হয়েছিল কোথায় কোন সমুদ্র পাড়ের কোনো একটা নির্জন নিরিবিলি শহরে। তারপর অনেক শব্দ তরঙ্গ পরিক্রমা করে যেন আবার সেই শৈশবের নিঃসঙ্গতায় ফিরে এসেছিল। সতী বলেছিল, প্রথম বড় কষ্ট হতো দীপু, মনে হতো আমার যেন দ্বীপান্তর হয়েছে। অনেক অপরাধের শাস্তি হিসেবে এখানে আমি একাই দ্বীপান্তরে বাস করছি। আজীবন যেন দ্বীপান্তরবাসী করতে হবে এমনি করে। কিন্তু তারপর সমস্ত সহ্য হয়ে এলো। মনে হলো এই নিঃসঙ্গতাই বুঝি আমার দরকার ছিল। আর দীপঙ্কর বলেছিল, এবার আমি বাড়ি যাই সতী, অনেক রাত হলো। সতী বলতো, আমার জন্য না হয় একটু রাতই করলে। দীপঙ্কর বলতো, আমি তো রোজই আসি, আবার কালই তো আসবো। সতী বলতো, জানি, তবুও মনে হয় আমার জন্য কিছুই বলা হলো না। কিন্তু আর কি করবার আছে বলো? সতী তখন আপন মনে একটু ভাবতো, কেমন যেন দ্বিধা করতো একটু। তারপর বলতো, উনি কেমন আছেন?
কথাটা বলেই সতী যেন কেমন লাল হয়ে উঠত, সমস্ত শরীরে কেমন যেন একটা লজ্জা জমে উঠত হঠাৎ। আর দীপঙ্কর সেই মুহূর্তে দাঁড়িয়ে উঠত, বলতো, আমি এখন যাচ্ছি, তাকে নিয়ে আসছি তোমার কাছে এক্ষুনি। এই কথা আগে বলনি কেন? আর প্রতিবাদের সুরে তীক্ষ্ণ হয়ে উঠত সতী, বলতো, না দীপু, না না না, তোমায় পায়ে পড়ছি, এখানে তাকে এনো না, কখনো এনো না। কোথায় কেমন করে সব বিলীন হয়ে যায়, কেমন করে জীবনের নদী মৃত্যুর সমুদ্রে গিয়ে মিশে, কে বলতে পারে? একদিন যে জীবন আনন্দে, আকাঙ্ক্ষায়, যন্ত্রণায় উচ্ছল হয়ে ওঠে, সেই জীবনই আবার এক এক সময় কেমন যেন স্থির, শান্ত, নিরুদ্বেগ হয়ে আসে। উজ্জ্বলতার যেমন কোনো কারণ থাকে না, প্রশান্তিরও তেমনি কোনো ব্যাখ্যা মেলে না। সব হারিয়ে সব পাওয়ার কথাটা তো দর্শনের কথা, ওটা বইতে পড়তে ভালো লাগে। কিন্তু জীবনে যে সমস্ত হারায়, তার কাছে সান্ত্বনা কোথায়? কার কাছে সে হাত পাতবে? কিন্তু তবুও কোথা থেকে যে শান্তি এসেছিল মনে, কে বলে দেবে? কারোর কাছে সে কিছু চায়নি, কিছু পায়ওনি, তাই কোথাও মনের কোনো কোণে যেন তার কোনো অভাব নেই। আর অভাব নেই বলেই অভিযোগও ছিল না সেই কদিন। প্রথম দিনটা এমনি করেই কাটল। ট্রেনগুলো লাইনের ওপর দিয়ে যায় আর আসে, আসে আর যায়। বাড়ির কাছাকাছি এলে শব্দটা একটু প্রখর হয়, মাটি কাঁপে, তারপর আবার সব স্থির হয়ে যায়। দুপুরবেলা রাস্তা দিয়ে মিলিটারি লরিগুলো যায়, ধুলো ওড়ে, তারপর আবার সব শান্ত। তখন দুই একটা লোক পায়ে হেঁটে যায় এধার থেকে ওধারে। আর জানালার ভেতর দিয়ে পশ্চিম দিকে তাকালে দেখা যায় দুজোড়া রেল লাইন খোয়া বিছানো সমতল মাটির ঢিবির ওপর এঁকে বেঁকে শুয়ে আছে। আর তার ওধারে শুধু মাঠ, শুধু গাছ আর চিকচিক করা জল, জল আর জল। বিকেলবেলাটা সেই জায়গাটাই আবার ঝাপসা হয়ে আসে আস্তে আস্তে। সূর্যটা ডুবে যায় একেবারে আকাশ লাল করে, তখন আর কিছুই দেখা যায় না। আশেপাশে ঝোপঝাড় থেকে ঝিঁঝি ডাকতে শুরু করে। শেষবারের মতো জানালাটা বন্ধ করতে গিয়ে আরেকবার দেখে নিলে কে যেন ব্ল্যাক আউটের ভেতর হনহন করে হেঁটে আসছে। দীপু নাকি? হয়তো দীপু, হয়তো সকালবেলা সময় পায়নি, কিংবা ঘুমিয়ে পড়েছিল। সতী ডাকলে, রঘু। রঘু রান্নার জোগাড় করছিল। কাছে আসতে সতী বললে, রঘু, দীপঙ্কর বাবু আসছে, সদর দরজাটা খুলে দাও তো তাড়াতাড়ি। দীপঙ্কর ততক্ষণে অনেক এগিয়ে এসেছে, লেভেল ক্রসিংটা পেরিয়ে একেবারে হাতের কাছে। একেবারে ঝুঁকে পড়ে দেখতে লাগলো সতী, কিন্তু কাছে আসতেই মনে হলো, কই, এ তো দীপঙ্কর নয়, এ তো অন্য একজন লোক। বাড়ির সামনে দিয়ে সোজা দক্ষিণ দিকে চলে গেল। ছোট দিদিমণি, কই, দীপঙ্কর বাবু তো আসেনি। সন্ধেবেলায় খাবার সময় সতী জিজ্ঞেস করলে, তুমি ভবানীপুর চেনো রঘু? ভবানীপুর? নাম শুনেছি ভবানীপুরের, ওদিকে কোনোদিন যায়নি কখনো। প্রিয়নাথ মল্লিক রোড? না দিদিমণি। সতী বললে, আচ্ছা, তোমায় যদি আমি জায়গাটা বলে দিই, তুমি যেতে পারবে? কোথা দিয়ে যেতে হবে বলে দিলে তুমি যেতে পারবে না? রঘু বললে, আমি হারিয়ে যাব ছোট দিদিমণি, রাস্তা হারিয়ে যাব। সতী জিজ্ঞেস করলে, তুমি এতদিন এই বাড়িতে কাজ করছো আর এখনো কলকাতা চেনোনি? রঘু বললে, আমি তো কেশবের লোক, কেশব আমাকে দেশ থেকে আনিয়েছে, আমার বাড়ি বালেশ্বর। রাত্রিবেলা শুতে যাবার আগে হঠাৎ দরজায় কড়া নড়ে উঠল। ওই রঘু, ওই দীপঙ্কর বাবু এসেছে। তাড়াতাড়ি সতী বিছানা ছেড়ে উঠল। দেওয়ালের আয়নাতে একবার মুখটা দেখে নিলে, তোয়ালে দিয়ে মুখটা মুছে নিলে,
চুলের খোপাটাও ঠিক করে নিলে। তারপর শাড়িটা গুছিয়ে গায়ে জড়িয়ে নিয়ে ঘরের বাইরে বেরোলে। এই এত রাত করে আসতে হয়? যদি সত্যি ঘুমিয়ে পড়তো? হয়তো আপিসের কাজে বড় ব্যস্ত ছিল। কিন্তু একদিন অফিস না গেলে কি হতো? রঘু ফিরে এসে বললে, আপনাকে একজন ডাকছেন ছোট দিদিমণি। আমাকে? কে? দীপুবাবু? রঘু বললে, না, দীপুবাবু নয়, এ অন্য এক লোক। তা আমার সঙ্গে তার কিসের দরকার? আমাকে চেনে? রঘু বললে, তা তো জানি না, বললে তোমার দিদিমণিকে ডেকে দাও। সতী একটু অবাক হয়ে গেল। সতী যে এইখানে আছে তা কি কেউ জানে? একমাত্র দীপু ছাড়া আর কার জানবার সুযোগ হয়েছে? তবে হয়তো দীপু নিজে না আসতে পেরে লোক পাঠিয়ে খবর দিয়েছে। সতী সদর দরজার সামনে গিয়ে বললে, কাকে চাই? ময়লা শার্টের উপর পাতলা একটা আলোয়ান গায়ে, রোগা, চোয়াড়ে মুখ, দেখলেই কেমন যেন ঘেন্না হয়। তার ওপর দয়া আকর্ষণ করবার জন্য দাঁতের পাটি বার করে হাসবার চেষ্টা করেছে। সতীর মুখের দিকে সোজা চেয়ে আছে হাবার মতো। সতী আবার জিজ্ঞেস করলে, কাকে চাই তোমার? লোকটা বেশ নিচু হয়ে নমস্কার করলে হাত জোড়ো করে। তারপর বললে, আরেকজন দিদিমণি ছিলেন, তিনি কোথায়? সতী বললে, তিনি নেই, তিনি দিল্লি চলে গেছেন। কি চাই তোমার? আগে আমি বড় গরিব লোক, বড় অভাব আমার। তিনি আমাকে মাঝে মাঝে সাহায্য করতেন। তিনিই আমাকে আসতে বলেছিলেন। কিসের জন্য আসতে বলেছিলেন? লোকটা বললে, মাঝে মাঝে 2-5 টাকা দিয়ে আমাকে সাহায্য করতেন। তা তিনি তো এখন নেই, তিনি দিল্লি চলে গেছেন। কবে আসবেন? সত্যি বললে, তার কোনো ঠিক নেই। 1 মাস পরেও আসতে পারে, আবার কখনো নাও আসতে পারে। লোকটা কি যেন ভাবলে মনে মনে, তারপর একটু দ্বিধা করে বললে, তাহলে আপনি কিছু সাহায্য করুন না মা। আমি খুব গরিব লোক, আমার মার খুব অসুখ, আমার নাবালক 2 ভাই আছে, এক বোনের বিয়ে দিতে হবে। সে দিদিমণি সব জানতেন আমার কথা। সতী বললে, আমি কিছুই দিতে পারবো না। যদি দিতেন বড় উপকার হতো। সতী তখন অসহ্য হয়ে উঠেছে, বললে, বেশি বিরক্ত করো না তুমি, এখন যাও, এখন শুতে যাব আমরা। লোকটা তখনও অনুনয় করতে লাগলো, বললে, দেখুন, আমি অনেক দূর থেকে আসছি, অনেক জায়গায় ঘুরে ঘুরে এখানে আসছি, তাই এত দেরি হয়ে গেছে। এখন আবার সেই টালিগঞ্জে ফিরে যেতে হবে। সতী এবার আরও রেগে গেল, বললে, বারবার বলছি তবু শুনছো না কেন? বলছি তো এখানে হবে না, অন্য জায়গায় দেখো। তারপর আর কথা না বাড়িয়ে রঘুকে দরজা বন্ধ করে দিতে বললে। নিজের ঘরে চলে এলো সতী। রঘু আসতে সতী জিজ্ঞেস করলে, তুমি দরজাটা বন্ধ করে দিয়েছো তো ভালো করে? আশ্চর্য, এই ব্ল্যাক আউটের রাতে যাকে তাকে বাড়িতে ঢুকতে দেওয়াটা কি ঠিক? আবার অন্ধকারে নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে সতী বিছানায় শুয়ে পড়ল। সমস্ত দিনের প্রতীক্ষার ক্লান্তিতে একেবারে অবসন্ন হয়ে পড়েছিল। সেই 1942-এর একটা তারিখের অর্ধপ্রহর রাতে একটি মানুষ নিঃসম্বল, নিঃসহায়, নিরাশ্রয় হয়ে উঠেছিল পরের বাড়িতে। সংসারের কোনো মানুষের ওপরেই তার কোনো অধিকারের মোহ তখন ছিল না আর। যেটুকু অধিকার বোধ তখনও অবশিষ্ট ছিল, তাও যেন তখন নিঃশেষ হয়ে গেল। একদিন কত স্বপ্ন, কত কল্পনা ছিল তার, কত অনুরাগ ছিল, কত রোমাঞ্চ ছিল। কখনো অভিমান করেছে, কখনো বা অনুযোগ করেছে। তার মধ্যেকার আসল মানুষটাকে কেউ দেখতে চাইল না।
কেউ জানতেও চাইল না, কেউ জেনেও বুঝতে চাইল না। মানুষকে কত বিচিত্র অবস্থার মধ্যে জীবন কাটাবার প্রয়োজন হয় কে জানত। একদিন এই নির্বান্ধব নিঃসঙ্গ আশ্রয়ের মধ্যেই তাকে আজ আত্মগোপন করতে হবে। কোথায় গেল সেই সমুদ্র পাড়ের খোলা আকাশ আর সেই কালীঘাটের ঈশ্বর গাঙ্গুলি লেনের অন্ধ সংকীর্ণতা? ঠিক তারপরেই সেই প্রিয়নাথ মল্লিক রোডের অদিষ্ট বিধাতা পুরুষ একদিন নিজের হাতেই বুঝি খাঁচার দরজাটা দয়া করে খুলে দিলেন। আর সে উড়তে উড়তে একেবারে ব্যাধের বন্দুকের নাগালের মধ্যে গিয়ে পড়েছিল। সেখান থেকেই বা কে উদ্ধার করলে তাকে? সেও কি তার বিধাতা পুরুষই? বাবা বলতো, আমি তো একদিন বুড়ো হব মা, একদিন আমিও আর থাকবো না সংসারে। সেদিন তোমাদেরই তো সব দেখতে হবে, এইসব তোমাদের দুই বোনকেই তো সব দেখতে হবে। আর যদি বাবা দেখতে পেতেন, আর যদি অন্য সকলের মতো বাবা কলকাতায় এসে পৌঁছতেন। বিয়ের দিনও বাবা মাথায় হাত দিয়ে আশীর্বাদ করেছিলেন। তখন বেনারসি শাড়ি পরে শ্বশুর বাড়ি যাবার লগ্ন। স্বামী পাশেই রয়েছেন, গাঁট ছড়া বাঁধা। কাকাবাবুকে প্রণাম করেছিল, কাকিমাকেও প্রণাম করেছিল, আর শেষে কাঁদতে কাঁদতে বাবাকেও প্রণাম করেছিল সতী। বাবা বলেছিলেন, চিরসুখী হও মা। বাবারও তখন হয়তো গলাটা বন্ধ হয়ে এসেছিল, কিন্তু ওইটুকুই যথেষ্ট। ওইটুকু কথা বলতেও যেন বাবার সমস্ত অন্তরাত্মা হাহাকার করে উঠেছিল সেই দিন। বাবা, তোমার কোনো দোষ নেই। তুমি আমাকে সৎ পাত্রের হাতেই তুলে দিয়েছিলে, সৎ বংশেই তুমি আমার বিয়ে দিয়েছিলে। তুমি আমার জন্য চেষ্টার কোনো ত্রুটি করনি। এমন সংসারে কম মেয়েরই বিয়ে হয়। আপন মায়ের চেয়েও মমতাময়ী শাশুড়ি পেয়েছিলাম। তুমি কোনো অন্যায় করনি বাবা। আমারই পোড়া কপাল। আমার কপালেই অত সৌভাগ্য সইল না। আমার কপালে কষ্ট থাকলে তুমি আর কি করবে বাবা? আমাকে তুমি ক্ষমা করো। দিদিমণি, দিদিমণি। হঠাৎই রঘুর ডাকে চমকে উঠল সতী। খট করে বারান্দাটার আলো জ্বলতেই সতী চেয়ে দেখলে দরজাটা খোলা। দরজাটা খুলে শুয়ে পড়েছিল নাকি সে? তাড়াতাড়িতে দরজাটা বন্ধ করে আসেনি? আলোর রেখাটা বারান্দা থেকে সোজা ঘরের মেঝের উপর এসে পড়েছে। রঘু কাছেই দাঁড়িয়েছিল, তার ছায়াটাও ঘরের মেঝেতে পড়েছে, কিন্তু তার পাশেই আর একটা ছায়া। তাহলে আজকের মতো এখানেই শেষ করি। খুব তাড়াতাড়ি আসছি আগামী পর্ব নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সবাইকে ভালো রাখুন। ভালো লাগলে কমেন্ট করুন, শেয়ার করুন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন বন্ধুরা। পুরনো বন্ধুরা অবশ্যই সঙ্গে থাকুন। নমস্কার।